প্রথম কথা ৩৪ বছর তো পশ্চিমবাংলায় আমরা সরকার চালিয়েছি এবং আমরা তখনও মনে করিনি আমরা ক্ষমতায় আছি। এই ধরনের বামপন্থীদের নেতৃত্বে, কমিউনিস্টদের নেতৃত্বে এই ধরনের টানা কোয়ালিশন গভর্নমেন্টের নজির কোথাও নেই। ৭৭ থেকে ২০১১ পর্যন্ত কি হয়েছিল সিপিআইএম কিন্তু ঠিক করেনি। আবার ১১তে যেটা হয়েছে সেটাও সিপিআইএম ঠিক করেনি। ১৪তে ভারতবর্ষে কি হয়েছে, ১৯-এ ভারতবর্ষে কি হয়েছে, আবার ২৪ সালে ভারতবর্ষের নির্বাচনে কি হয়েছে, এটা কিন্তু তৃণমূল, বিজেপি, জাতীয় কংগ্রেস বা বামপন্থীরা এরা ঠিক করেনি, মানুষ করেছে। জনগণ সর্বশক্তিমান। ফলে কথা ছিল না আজকে বাংলা যা ভাবে কালকে ভারত তা ভাবে, মানুষ ঠিক করবেন, মানুষই তার ভাগ্যের নিয়ন্তা। এই মানুষ যদি আবার আমাদের দায়িত্ব দেন তাহলে আমাদের প্রথম কাজ হবে যে ১১তে যেখানে আমরা ছেড়ে এসেছিলাম অগ্রগতির, সেইটাকে অন্তত রেস্টোর করা। নমস্কার, আমরা আজ রয়েছি আভাস রায়চৌধুরীর সঙ্গে। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির তিনি সদস্য, একজন তরুণ নেতা। তার কাছে আমাদের বেশ কিছু প্রশ্ন আছে, আমরা সেগুলো নিয়ে এক্ষুনি শুরু করছি। বাংলার সিপিএম এর সামনে এখন কঠিন লড়াই। 2026-এ কি বাস্তবিক ক্ষমতা দখল করা সম্ভব? প্রথম কথা ৩৪ বছর তো পশ্চিমবাংলায় আমরা সরকার চালিয়েছি, আমরা চালাইনি, মানুষ আমাদের চালানোর দায়িত্ব দিয়েছিলেন এবং আমরা তখনও মনে করিনি আমরা ক্ষমতায় আছি। কারণ ক্ষমতাটা তো রাষ্ট্র ক্ষমতা। হ্যাঁ, এটা ঠিকই যে ভারতবর্ষের এই রাষ্ট্র কাঠামোর মধ্যে, সাংবিধানিক চৌহদ্দির মধ্যে একটা অঙ্গরাজ্যে টানা ৩৪ বছর সিপিআইএম এবং অন্যান্য কমিউনিস্ট ও বামপন্থী পার্টিগুলো মিলে যে বামফ্রন্ট তৈরি হয়েছিল, তাকে মানুষ সরকার চালানোর দায়িত্ব দিয়েছেন। সম্ভবত পৃথিবীতে এই ধরনের বামপন্থীদের নেতৃত্বে, কমিউনিস্টদের নেতৃত্বে এই ধরনের টানা কোয়ালিশন গভর্নমেন্টের নজির কোথাও নেই। যেমন অনেক ঐতিহাসিক সাফল্য আছে, তেমনি ত্রুটি, বিচ্যুতি, সীমাবদ্ধতা, দুর্বলতাও আছে। এবং আমরা আমাদের এই যে রাজ্য সম্মেলনে আছি, এই রাজ্য সম্মেলনে গিয়ে আমরা অতীতেও এর পর্যালোচনা করেছি, ভবিষ্যতের জন্য এর পর্যালোচনা আমরা আজকের পর্যালোচনা করব। প্রথম কথা, 26-এ কি হবে সিপিআইএম ঠিক করবে না। ৭৭ থেকে ২০১১ পর্যন্ত কি হয়েছিল সিপিআইএম কিন্তু ঠিক করেনি। আবার ১১তে যেটা হয়েছে সেটাও সিপিআইএম ঠিক করেনি। ১৪তে ভারতবর্ষে কি হয়েছে, ১৯-এ ভারতবর্ষে কি হয়েছে, আবার ২৪ সালে ভারতবর্ষের নির্বাচনে কি হয়েছে, এটা কিন্তু তৃণমূল, বিজেপি, জাতীয় কংগ্রেস বা বামপন্থীরা এরা ঠিক করেনি, মানুষ করেছে। মানুষ হলো তো গণতন্ত্রে, এই সংসদীয় গণতন্ত্রে তো বটেই, সমাজের শেষ পর্যন্ত রাজনৈতিক ক্ষমতা মানুষের কাছে, জনগণ সর্বশক্তিমান। ফলে 26-এ কি হবে, জনগণ যদি মনে করেন যে তৃণমূল, বিজেপির এই যে কারবার চলছে, সর্বশেষ আরজি করের ঘটনাকে কেন্দ্র করেও যে ধরনের সেটিং আমরা দেখতে পাচ্ছি, মানুষ যদি মনে করেন এটাই ঠিক, এই আজকে যেমন পশ্চিমবাংলার বিধানসভা আরএসএস, বিজেপি, তৃণমূল ভাগ করে নিয়েছে, মানুষ যদি মনে করেন যে পশ্চিমবাংলার মতো একটা ঐতিহ্যশালী জায়গা, কথা ছিল না আজকে বাংলা যা ভাবে কালকে ভারত তা ভাবে, পশ্চিমবাংলার মতো একটা জায়গা যেখানে খেটে খাওয়া মানুষের আন্দোলনের একটা জায়গা আছে। ভারতবর্ষে অন্য কোথাও তো খাদ্য আন্দোলন হয়নি, ভারতবর্ষে অন্য কোথাও তো পশ্চিমবাংলার মতো এই ধরনের জমির আন্দোলন হয়নি, ভারতবর্ষে খুব কম জায়গাতেই পশ্চিমবাংলার সংগঠিত শিল্পের শ্রমিকদের মতো আন্দোলন হয়েছে। তা এইরকম একটা জায়গায় যেখানে জনগণের আন্দোলন, সেই রকম জায়গায় মানুষ যদি মনে করে যে বিধানসভাকে আরএসএস, বিজেপি, তৃণমূলের মধ্যে ভাগ করে দেবে, মানুষ ঠিক করবেন, মানুষই তার ভাগ্যের নিয়ন্তা। এখানে ভাগ্য বলতে আমি এই মানে কোনো রিলিজিয়াস টার্মে বললাম না। হ্যাঁ, কিন্তু আমার কথা হলো আপনি যে শুধু যদি 26 বলতেন তাহলে আমি এখানেই থেমে যেতাম। তার সঙ্গে আপনি আর একটা কথা বলেছেন, ক্ষমতা। আমি আগেই আপনাকে বলবার চেষ্টা করলাম যে ক্ষমতা বলতে আমরা আসলে কি বুঝি। তো মানুষ যদি ঠিক করেন যে আমাদেরকে সরকার চালানোর দায়িত্ব দেবেন, নিশ্চয়ই আমরা সরকার চালাবো। এবং এইটা বলতে পারি, সেই দায়িত্ব যদি মানুষ আমাদের দেন, তাহলে 34টা বছরে বামফ্রন্ট সরকার চালানোর, পরিচালনা করার, চালানো শব্দের বদলে আমি বলছি যেগুলো ইতিবাচক দিক, আমরা সেগুলোকে সংহত করে সেগুলোকে আরো আমরা সামনের দিকে নিয়ে যাব। আবার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, 11 সালে পশ্চিমবাংলাকে আমরা যে জায়গায় ছেড়ে এসেছিলাম, 26 সাল, এই 15টা বছর তো দেশ দুনিয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার অর্থনীতি, সমাজ সবই বদলে যাচ্ছে, মানুষ বদলে যাচ্ছে, চাহিদা বদলে যাচ্ছে। 11 সালে যেখানে আমরা ছেড়ে এসেছিলাম, আমরা সম্ভবত কেউ এই দাবি করতে পারবো না, একেবারে পলিটিক্যাল অ্যারোগেন্সি থেকে দ্যাট ডিফারেন্ট থিং, যে পশ্চিমবাংলা এগোয়নি।
তাহলে যেখানে আমরা আমাদের সামনে মানুষ যদি আবার আমাদের দায়িত্ব দেন, তাহলে আমাদের প্রথম কাজ হবে যে 11তে যেখানে আমরা ছেড়ে এসেছিলাম অগ্রগতির, সেইটাকে অন্তত রেস্টোর করা। আর 11 পর্যন্ত সাফল্যকে সংহত করে এই 11 পর্যন্ত যে দুর্বলতা, সীমাবদ্ধতা, মানুষকে কনফিডেন্সে নেওয়া, মানুষের ডিমান্ডটাকে রিয়ালাইজ করা, এক্ষেত্রে যে দুর্বলতা আমাদের ছিল, সীমাবদ্ধতা ছিল, সেটাকে অতিক্রম করে চলমান সময়ের সঙ্গে সঙ্গতি রেখে খেটে খাওয়া মানুষ এবং বিশেষ করে নতুন প্রজন্ম, সেই দিকে তাকিয়ে নিশ্চয়ই আমরা করার কাজ করব। আরজিকর কাণ্ডের পর সিপিএম কি নীরব? আবার যদি হয় তাহলে কেন? সিপিএম তো কখনো নীরব নয়। দেখুন, আরজিকরের যে ঘটনা, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে পিজিটি ছাত্রীর উপর যে নৃশংসতা, এবং এর বিরুদ্ধে পশ্চিমবাংলার মানুষের তো স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন সংগঠিত হয়েছে। সেই স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল সরকার বিরোধী, এবং আনফরচুনেট সেই স্বতঃস্ফূর্ত আন্দোলনের সামনে ভারত রাষ্ট্র কাঠামো নিজেকে তার প্রতিদ্বন্দ্বী হিসাবে এখন খাড়া করে দিয়েছে। আরজিকরে যে নৃশংসতা, পশ্চিমবাংলার মানুষের যে লড়াই, স্বতঃস্ফূর্ত, সাধারণভাবে স্বতঃস্ফূর্ত, এবং এটা একটা গণ আন্দোলন। অন্তত আমার অভিজ্ঞতাতে আমি কোনোদিন পশ্চিমবাংলাতে এই ধরনের গণ আন্দোলন আমি দেখিনি, প্রকৃত অর্থে গণ আন্দোলন। এবং আপনি ভাবুন 14ই আগস্ট রাত্রির বেলাতে, এবং এই আন্দোলনে এটাও হয়তো হজম হয়ে যেত পশ্চিমবাংলার এই ধরনের অনেকগুলো ঘটনা, বা আরজিকরের 8 বা 9 আগস্ট যাই হোক না কেন, আমরা জেনেছি 9 আগস্ট, ঘটনাটা কখন ঘটেছে তো আমরা বলতে পারবো না। তো এইটা এর পর থেকেও তো পশ্চিমবঙ্গে নারীদের উপর নির্যাতন বা হত্যার ঘটনা তো থামেনি, চলছে, তার আগেও চলেছে। সেই শুরু হয়েছিল পার্ক স্ট্রিটে ছোট্ট ঘটনা দিয়ে। আমি আর সব আমরা জানি। আমার কথা এইটাও হজম করে ফেলতো, এবং প্রশাসন, পুলিশ, সরকার এই চেষ্টা করেছিল। যদি 9 তারিখে খবরটা আসার পর বিকেলবেলাতে, পরন্ত বিকেলে, যখন বাবা মাকে কাঁদিয়ে গঙ্গার পশ্চিম পারে সূর্য ঢলে পড়ছে, সেই সময় মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্ত, দেবাঞ্জন, এইরকম রাজ্যের ছাত্র যুব এসএফআই ডিওয়াইএফআই ছেলেরা যদি আরজি করে গিয়ে ওই গাড়িটা না আটকাতো, তাহলে এটাও হজম করে দিত। আমি উত্তেজিত হয়ে যাচ্ছি কথাটা বলতে, আমি চেক করছি নিজেকে। এবার কথাটা হলো যে 14ই আগস্ট বাংলার নারীরা স্বতঃস্ফূর্তভাবে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে রিক্লেম দ্য নাইট, রাত জাগো, এই যে এখন সেই দিন লক্ষ লক্ষ নারী পুরুষ পশ্চিমবাংলায় নেমেছিল, প্রায় 300-350 স্পট, তার কোনো নির্দিষ্ট হিসেব নেই। তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষ যারা নামলো, তারা তো কোনো নির্দিষ্ট একটা পার্টির নয়, কোনো পার্টির সার্কুলারে নামেনি। তাহলে এটা সেই অর্থে গণ আন্দোলন। আমরা সিপিআইএম, আমরা মানুষের এই আন্দোলনের আমরা শরিক, আমরা এই আন্দোলনে ছিলাম, আমরা আন্দোলনে আছি। এবং এই যে মানুষ, এবং আপনি যদি বলেন পার্টির প্রশ্ন বলবেন, তাহলে সম্ভবত 10 তারিখ, আমি দিনটা ভুলও বলতে পারি, 10 বা 11, প্রথম কলকাতার বুকে প্রথম এই ঘটনার প্রতিবাদ জানিয়ে যে রাজনৈতিক দল মিছিল করেছিল ছিল সিপিআইএম। আমাদের রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম, কলকাতার মিছিল ছিল তো জেলার, কলকাতার সম্পাদক কল্লোল মজুমদার সহ আমাদের পার্টির ডাকে প্রথম পশ্চিমবাংলায়, প্রথম সম্ভবত ভারতবর্ষে প্রথম কোন রাজনৈতিক দলের এই প্রতিবাদ মিছিল। আরজি করে আমি এখনই বললাম, এই আন্দোলনটা মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন, গণ আন্দোলন। এবং এই আন্দোলন শুধুমাত্র একটি ঘটনাকে কেন্দ্র করে না, 13টা বছর ধরে দুর্নীতি এবং দুষ্কৃতিরাজের যে জমাট বাঁধা বারুদের স্তূপ, আমার মনে হয়েছে আরজি করের এই ঘটনাটা হলো সেই বারুদের স্তূপে একটা অগ্নিস্ফুলিঙ্গ। কিন্তু মানুষের আন্দোলন। তাহলে এই যে মানুষের আন্দোলন, আমি যে কথাটা বললাম 13 বছরের জমাট বাঁধা, আমি এর কথা বলছি, দুর্নীতি এবং দুষ্কৃতির জমাট বাঁধা বারুদের স্তূপ, তাহলে এখানেই চলে আসে সরকার বিরোধিতা। সরকার চাপতে চাইছে, জনগণ সেটাকে খোলসা করতে চাইছে। উই ওয়ান্ট জাস্টিস আপাতত একটা নিরামিষ স্লোগান, যত সময় এগিয়েছে তত কিন্তু সরকারের কাছে মনে হয়েছে এটা সবচাইতে বিপজ্জনক স্লোগান। তাহলে এই স্লোগানের পিছনে মানুষের অনুভূতি, আর্তি, এবং এই স্লোগান ক্রমশ কিন্তু সরকার বিরোধী অবস্থান নিয়েছে। তাহলে যে স্লোগান যে নামেই আসুক না কেন, সেই স্লোগান যখন সরকার বিরোধী একটা অবস্থানে যায়, ব্যবস্থা বিরোধী একটা অবস্থানে যায়, অবশ্যই করে অনিবার্যভাবে রাজনীতির কথা না বললেও তার কিন্তু একটা হাই লেভেল পলিটিক্যাল কন্টেন্ট তার মধ্যে থাকে।
আমার আন্ডারস্ট্যান্ডিং আরজি কর মুভমেন্টেরও এই ধরনের উচ্চমাত্রার একটা রাজনৈতিক অবস্থান ছিল, কিন্তু এই আন্দোলন কোনো দলীয় রাজনীতির গণ্ডির মধ্যে থাকেনি। আপনি খেয়াল করে দেখুন, আপনি প্রশ্ন করলেন সিপিআইএম কেন এটা নিয়ে। আমরা চাইনি যে স্বতঃস্ফূর্তভাবে দলমত নির্বিশেষে মানুষ গণতন্ত্রের জন্য রাস্তায় নেমেছে, ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমেছে। এই আন্দোলনে আমরাও ছিলাম, আমরা আছি এবং এখনো আন্দোলন চলছে, আগামীতেও থাকবো। কিন্তু আমরা এই আন্দোলনকে কোনো পার্টির যে বৃত্ত, পার্টির যে রং, তার মধ্যে আমরা আনতে চাইনি। এই আন্দোলনকে, জনগণের ঐক্যবদ্ধ গণ আন্দোলনকে ভাঙার জন্য পশ্চিমবাংলায় একটি তথাকথিত বামপন্থী দল প্রথম ধর্মঘট ডেকেছিল, অপরিণত গর্ভে, আন্দোলনের অপরিণত গর্ভে। আবার খেয়াল করে দেখুন, আন্দোলনের এই অপরিণত গর্ভেই আরএসএস, বিজেপি, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, আমিও একসময় ছাত্র আন্দোলনের কর্মী ছিলাম, কোনোদিন এসব নাম শুনিনি। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নাম করে হলো নবান্ন অভিযান, মিডিয়ায় কয়েক ঘন্টা চললো নাটক, কয়েক ঘন্টার মধ্যেই বিজেপি পশ্চিমবাংলা তার পরের দিনই 12 ঘন্টা না 24 ঘন্টা মনে নেই, সম্ভবত 12 ঘন্টার বাংলা বন্ধ রেখে দিলেন। আর খেয়াল করে দেখুন, 9ই আগস্ট থেকে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস আরজি কর ইস্যুতে যেভাবে মুখ লুকাচ্ছিল, এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নাম করে তথাকথিত বিজেপির একটা ফোরাম তৈরি, আর তার পরের দিনই বাংলা বন্ধ রেখে দেওয়া বিজেপির, এই গোটা আন্দোলনকে আরএসএস, বিজেপি, তৃণমূল একেবারে পরিকল্পিতভাবে মানুষের গণ আন্দোলন, সেই আন্দোলনকে রাজনৈতিক বিভাজনের ভিত্তিতে তারা ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল। এবং একটা আন্দোলন তখনও, যে সময় ওই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নাম গজিয়ে উঠলো বা বিজেপি বাংলা বন্ধ রাখলেন, বিরোধী দলের নেতা বড় বড় কথা বললেন আগুন লাগাবেন, এ করবেন, ওই করবেন, সেই সময় প্রত্যেকটা আন্দোলনেরও তো একটা প্রবাহ থাকে। সেই সময় আরজি কর মুভমেন্ট ছিল, জনগণের আন্দোলন ছিল, কিন্তু অপরিণত গর্ভ। তাহলে অপরিণত গর্ভের সন্তান প্রসব করাতে গিয়ে রাজনৈতিক বিভাজনের যে পরিমণ্ডল বিজেপি তৈরি করতে চেষ্টা করেছিল, আরএসএস এর ছক করে দেওয়া রাস্তায়, তৃণমূল তো সেটাকেই গ্রহণ করেছিল। এবং আপনি খেয়াল করে দেখুন, সেই বিজেপির আন্দোলন কিন্তু শেষ হয়ে গেল। মোহন ভগবত এসে কলকাতায় যখন বললেন আরজি কর ইস্যুতে রাজ্য সরকারের সমস্ত পদক্ষেপের পক্ষে আমরা দাঁড়াবো, বিজেপির আন্দোলন কিন্তু শেষ হয়ে গেল। আমরা কিন্তু জনগণের ঐক্যবদ্ধ নির্দিষ্ট দলীয় রাজনীতির বাইরের যে আন্দোলন, রাজনৈতিক সামাজিক আন্দোলন, সেই আন্দোলনে আমরা ছিলাম, আমরা আছি, আমরা আগামী দিনেও থাকবো। আমরা চেয়েছি সবাই মিলে। কিন্তু তার রেজাল্ট, সেই যে সরকার বিরোধী হয়ে গেল জনগণ, তার রেজাল্ট উপনির্বাচনে পড়লো না কেন? আমি জানতাম আপনি এই কথাটাই বলবেন। রাজনীতিটা না, আপনি যদি শুধুমাত্র 2-5টা নির্বাচনের ভিত্তিতে রাজনীতিটা দেখেন, আমি আজকে তৃণমূলের সরকার বা দিল্লিতে বিজেপি সরকার আছে বলে এই কথাটা বলছি না। এমনকি 3 দশকের বেশি সময় ধরে পশ্চিমবাংলায় যখন বামপন্থীরা সরকার চালিয়েছে, তৃণমূলের জন্ম তো সেই সময়। রাজনৈতিক দৃষ্টিভঙ্গির আমি বিরোধিতা করতে পারি, আমি তার নৈরাজ্যবাদী কার্যকলাপের বিরোধিতা করতে পারি, আমি পশ্চিমবাংলার উন্নয়নের কে নিজের রাজনৈতিক স্বার্থের জন্য বিভিন্ন ষড়যন্ত্রকারীদের এক জায়গায় জড়ো করে ভাঙার বিরোধিতা করতে পারি, রাজ্যের শিল্পায়ন প্রক্রিয়াকে ধ্বংস করে দেওয়ার বিরোধিতা করতে পারি তৃণমূল কংগ্রেসের সেই পদক্ষেপে। এটা তো আমরা অস্বীকার করতে পারবো না যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে পশ্চিমবাংলায় গণ আন্দোলনের প্রোডাক্ট, কোনো সন্দেহ নেই। তার রাজনীতির আমি বিরোধী, সেই রাজনীতির মধ্যে ইতিবাচকতা নয়, সেই রাজনীতির মধ্যে ধ্বংসাত্মক নৈরাজ্যবাদী প্রবণতাই বেশি। আমি এখনই বললাম, শিল্পায়নের প্রক্রিয়াকে ধ্বংস করা থেকে শুরু করে সেই রাইটার্স বিল্ডিং এর ঘটনা, কিন্তু এটা তো ঘটনা, তার সেই নেতিবাচক নৈরাজ্যবাদী রাজনীতিও পশ্চিমবাংলার মানুষের একটা অংশকে মনে করেছিল যে উনি তাদেরকে রিপ্রেজেন্ট করছেন। আর আপনার তো মনে আছে, সেই মার্কিনীরা বলছেন, সাম্রাজ্যবাদীরা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো করে চাষ করতে পারলে পরে ভালো হবে। ভুলে যাচ্ছি কি, খুব ভালো কাল্টিভেট এই শব্দটা ব্যবহৃত হয়েছে, আমি ঠিক ভুলে গেছি কোন ইস্যুতে, কোন ইয়েতে বেরিয়েছিল। যাই হোক, আমি কথাটা যেটা বললাম যে রাজনীতি না একটা অত্যন্ত দ্রুত চলনশীল একটা জৈব উপাদান। একই সঙ্গে রাজনীতির ডায়ালেকটিক্সটা হলো এই দ্রুত চলনশীল, কিন্তু এই দ্রুত চলন প্রক্রিয়ার মধ্যে ভিতরের যে অভ্যন্তরীণ দ্বন্দ্বগুলো বা ভিতরের পরিবর্তনগুলো সবসময় এই চালু প্রবাহের সঙ্গে প্রকাশিত হয় না, ফুটে বেরোয় না।
আচ্ছা ভাবুন তো 11 সালে তো বামফ্রন্টের সরকারটা চলে গেল, তাহলে বামফ্রন্ট বিরোধিতা কি 11 সালেই প্রথম হয়েছিল? তাহলে এইবার আপনি যেটা হিসাব করে বলছেন, প্রথমত উপনির্বাচনে সাধারণভাবে এটা হয় না, সরকারের বিরুদ্ধে যায় এটা খুব কম, রেয়ার কেস। দ্বিতীয়ত হলো এই আরজি করের আন্দোলন, আমি আবার তো বললাম, আপনি যদি আমাকে এটা সেপ্টেম্বরে জিজ্ঞেস করতেন, আগস্টে জিজ্ঞেস করতেন, তাহলে এখনই যে কথাটা বললাম যে নির্দিষ্ট দলীয় পরিধির মধ্যে না থেকেও আরজি করের এই স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন, আমি তার সঙ্গে আরেকটা শব্দ ব্যবহার করেছি, রাজনৈতিক সামাজিক আন্দোলনের আগে আমি এই ডিসেম্বর মাসে এসে বলছি রাজনৈতিক, এবং আমি বলছি যে দলীয় পরিচিতি না থাকলেও যেহেতু এটা সরকার বিরোধিতা, যেহেতু ভারত রাষ্ট্রের একটা বড় অংশ নিজেকে এই জনগণের প্রতিপক্ষ হিসেবে হাজির করে দিয়েছে, ফলে এর একটা হায়ার ডিগ্রির পলিটিক্যাল এসেন্স অবশ্যই আছে। ফলে এইটার কি এফেক্ট আমরা আজকে বুঝতে পারবো না। আমি আপনাকে আবার বলছি যে 1, 2, 3, 4, 5, 6 নির্বাচনী ফলাফল দিয়ে আরজি কর ইস্যুতে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের যে চেতনা তৈরি করেছে মানুষের মধ্যে, এবং সেই চেতনা কি? সেই চেতনা হলো গণতন্ত্রের আকাঙ্ক্ষা, ভয় ভাঙার চেতনা, গণতন্ত্রের আকাঙ্ক্ষা। এবং আপনি খেয়াল করুন, সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করেও যেটাকে আরএসএস, বিজেপি, মুখ্যমন্ত্রী, বিরোধী দলের নেতা যেভাবে বিভাজনের পরিবেশ তৈরি করতে পেরেছিল, বাংলাদেশের একটা পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ঠিক বাংলাদেশের প্রতিবেশী একটা অংশে আমরা থেকেও এই আরজি করের আন্দোলনকেও কিন্তু একইভাবে আরএসএস, বিজেপি, তৃণমূল, মুখ্যমন্ত্রী, মোহন ভাগবত, বিরোধী দলের নেতা, আপনি খেয়াল করুন তো এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী একটা কথা কিন্তু বলেননি, অমিত শাহ একটা কথা বলেননি। ঠিক যেমন করে মণিপুরের এই গণহত্যাতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী একটি কথাও বলছেন না, তেমনি আরজি কর ইস্যুতেও কিন্তু প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী একটি কথা বলছেন না। তো আমি যে কথাটা বলছি যে এর মধ্য দিয়ে তো একটা চেতনা তৈরি হচ্ছে। তাহলে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, এই গণতন্ত্রের আকাঙ্ক্ষার ফলাফলটা ইলেকটোরাল টার্মসে মানুষ কখন দেখাবেন, সেটা মানুষের থেকে বড় অভিজ্ঞ আমার ধারণা আর কেউ নেই, দেখাবেনি। কিন্তু আমি আপনাকে বলতে পারি যে এই যে ডেমোক্রেটিক অ্যাসপিরেশনের জন্য মানুষের যে কনসাসনেস তৈরি হলো, আমি আপনাকে বলতে পারি পশ্চিমবাংলায় অদূর নয় সুদূর ভবিষ্যতের গণ আন্দোলনে তার প্রভাব দেখতে পাওয়া যাবে।